সবাইকে স্বাগত জানাই আমার ভৌতিক গল্প চ্যানেলে। তো ভৌতিক গল্প চ্যানেলে আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি। তো আজকের গল্পের নাম হচ্ছে মৃত্যুর দোলনা। তো আজ মৃত্যুর দোলনাকে নিয়ে আমরা এই কাহিনীটি শুনবো এবং কাহিনীটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে। এবং আরেকটি কথা বলে দিই, এখানে গল্প দেখানো হয় না, বরং শোনানো হয়। এবং যারা শুনতে চাও তারা থাকতে পারো, আর যারা গল্প দেখার জন্য বা ঘটনা কী সেটা দেখার জন্য ছবি সমেত এসেছো, তাহলে তোমরা এখান থেকে বেরিয়ে যেতে পারো নিঃসন্দেহে। কিন্তু যারা গল্প শুনতে পছন্দ করো, নতুন নতুন ইন্টারেস্টিং, তারা আমার চ্যানেলে অবশ্যই থাকতে পারো এবং গল্পটাকে ওয়াচ করতে পারো। তো মৃত্যুর দোলনা ঘটনাটি খুব পুরনো নয়, আর এবং এটি এখনও পর্যন্ত মানুষের কী বলবো কথায়, ভাষায়, মুখে মুখে লেগেই আছে। তো আজকে আমি এই রকমের একটি ঘটনা তোমাদেরকে শোনাবো। তো এটা হচ্ছে একটি কাককুড়ি কাককুড়ি একটা গ্রাম। তো ওই গ্রামেরই ঘটনা। তো ওখানে কি হয়েছে, একটি যুবতী মেয়েকে কিছুজন ছেলে মেয়ে ধর্ষণ বা কোনো খারাপ কাজ করে মেরে ফেলে এবং একটি গাছের তলায় একটি দোলনার সামনে তাকে মৃত লাশটিকে তার দোলনার উপরে ফেলে দিয়ে পালিয়ে যায়, ছোট্ট করে বলছি। এবং সেখান থেকেই এই মেয়েটির আত্মা ওই দোলনাতে রয়েছে এবং রাতের বেলা যারাই ওই দোলনাটার পাশে যায় তারাই ওখানে মারা যায়, মেয়েরা কম ছেলেরা। এইটুকু আমি বলে দিলাম। তো ওই কাককুড়ি গ্রামটিতে শহর থেকে, আই থিঙ্ক মুম্বাই শহর থেকে কয়েকজন ছেলে মেয়ে বেড়াতে আসে ট্যুরিস্ট গাইড হিসাবে। ভাবো তোমার 2জন মেয়ে, তো 4জন ছেলে ওখানে এসেছে। তো এখানে 2জন মেয়ের নাম আমি বলে দিই, স্নেহা, রূপসা। আর 4জন ছেলে হলো জয়, বিজয়, সুজয় আর নীরজ। কী বললাম বুঝতে পারছি তো? তো জয়, বিজয়, সুজয় আর নীরজ। আর মেয়েটার নাম রূপসা, তোমরা জানতেই পারছো, রিয়া রূপসা। তো কি বলবো, এরা একসাথে বেড়াতে এসেছে এবং আর বুঝতেই পারছো মুম্বাই শহর মানে কি, খুব বড় একটা শহর। তো ওখানে তো এইসব ভূত প্রেত কিছুই মানে না এবং এখনকার দিনের জেনারেশনে কেউ মানতেই চায় না। তেমনই ওরা যখন ইয়াং কলেজ স্টুডেন্ট, তো ওরা ওখানে এসেছে এবং এইসব ঘটনাটা কিছুই জানতো না তখন। তো ওরা ট্যুরিস্ট গাইড হিসেবে এসেছে এবং রতন কাকার বাড়িতে মানে ভাড়াট হিসেবে উঠেছে, যেহেতু রতন কাকাই হলো ওদের ট্যুরিস্ট গাইড। তো রতন কাকা যেহেতু গ্রামের ট্যুরিস্ট গাইড, মানে খুব দর্শনীয় স্থান, চারিদিকে গ্রাম, মানে কী বলে জঙ্গল, এবং যারা জঙ্গল প্রেমী তারা তো অবশ্যই ওখানেই যেতে চাইবে না, এইসব কাকুরি গ্রামে। তো ওখানে জন্তু জানোয়ার কম বেশি, পাহাড় পর্বত ঝর্ণা এইসব রয়েছে আর কি। আর দূর দূরান্ত ও কী বলবো ফুলের বাগান, মানুষের ক্ষেতের ধান গমেরই 2 চাষ রয়েছে ওই সব জায়গাতে। তো কী আর বলবো, ওখানে ওরা বেড়াতে এসেছে এবং দেখতে এসেছে গ্রামের পরিবেশ সৌন্দর্যটা উপভোগ করার জন্য। কিন্তু ওরা কি জানতো যে গ্রামে কী হতে চলেছে ওদের সাথে? তো রতন কাকার বাড়িতে ওঠার পর ওরা কী করছে, প্রথমে যেহেতু ওদের আসতে অনেকটা রাত হয়ে গেছে, তো ওই দিন রাতে কেউ বেরোয় না বাড়ি থেকে, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আর তোমরা সবাই জানো তো, প্রথম দিন এলে কেউ কিন্তু কোথাও বেরোতে যায় না বেশিরভাগ। ওই দিনটা ওটা সবাই রেস্ট করে, পরের দিন থেকে ঘুরতে যাব, এটা বেশিরভাগ হয়েই থাকে। তো ওদের ক্ষেত্রেও সেম ওই ঘটনাটা হয়। কিন্তু ঘটনাটির পরেই ঘটবে আসল টুইস্ট, এর পরেই হয়ে থাকে। সো কী বলবো, ওখানে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে এবং পরের দিন সকাল হয় এবং ওরা সারাদিন ধরে ঘুরতে থাকে, এদিক ওদিক কী বলবো যেতে থাকে, ফটো তুলে নানা রকম ভিডিও করে, মানে রিলস টিলস যা ভাবতে পারো আর কি, ওই সব করে থাকে। তখনকার দিনে রিলস ছিল না। মূলত কী ছিল কি, তখনকার দিনে লোক ওই সব ভিডিও করতো, মানে এইসব কথা বলা ভিডিও, যে কী করছে, কী কোথায় এসেছে, এইসব করে একটা রাখতো। কিন্তু ওগুলো কাউকে, তখনকার তো সোশ্যাল মিডিয়া ছিল না, ওরা সব করা যেত না। এসব করে ওরা বাড়ি ফিরছে এবং দেখে যে ওদের বাড়ির ঠিক পেছনে একটা গাছে খুব সুন্দর একটা দোলনা ঝুলছে। তো দোলনা তার ঝুলতে দেখে মেয়েরা তো বুঝতেই পারছো কি, দোলনা দেখলেই মেয়েরা তো দুলতে চাইবে অবশ্যই। তো দোলনা দেখে ওদের মধ্যে একটি মেয়ে, কি বলবো, রূপসা। তো রিয়া তো ফার্স্ট এরকম নয়, রিয়া ইয়াং মডার্ন, আর রূপসা একটু ওল্ড বলতে গেলে। তো রিয়া তো যেতেই চাইছিল না, কিন্তু রূপসা জোর করে ওকে নিয়ে যায়। তো
তো রূপসা ওখানে গিয়ে দোলনা দেখে ভাবলো যে এরকম একটা জায়গায় দোলনা কী করবে, কিন্তু দোলনাটা দেখে যে একটা দড়ির সাহায্যে ঝুলছে, আর মাঝখানে বেশি বোঝার মতো ইয়ে নেই, মানে এই 3টে কি 4টে বাঁশ এরকম তক্তার মতো করে একটা তক্তা পোষের মতো করা হয়ে রয়েছে এবং ওখান থেকেই ঝুলছে। তো রূপসা চাইলো যে ওটায় ঝুলবে, কিন্তু রূপসা বসতেই যাবে, হঠাৎই পেছন থেকে ডেকে উঠলো। ওরা সবাই আচমকে চমকে উঠলো, দেখলো যে রতন কাকা ওদের ডাকছে এবং বলছে যে এখানে তোমরা আসতে না কোনো দিনও, মানে বুঝতেই পারছো যে এরকম হয়ে থাকে। তো রতন কাকা ওদেরকে এখানে যেতেও না বললো, আসতেও না বললো, আর ভুল করেও ওই দোলনাতে ঝোলার কথা না বললো, মানে দুলতে না বললো এবং ওটাকে ছুঁতেও না বললো। কিন্তু ওরা বুঝতে পারছে না কী, কেন, কিন্তু রতন কাকা ওদের ওখান থেকে নিয়ে চলে এলো এবং বললো যে তোমরা বাড়িতে চলো এবং তোমাদের ওখানে সব কিছু বলবো। তো বাড়িতে এসে রতন কাকা ওদের বললো যে ওই দোলনা একটা শ্রাপিত দোলনা, ওখানে কোনোদিন তোমরা ঝুলবে না, ওখানে যাবার কথাও ভাববে না, এবং রাতের বেলাতে তো একদমই নয়, এখন সন্ধে হয়ে গেছে, তোমরা কোনো মতে ওই ধারটিতে যাবে না। আর সবসময় এটাই হয়ে থাকে, যেখানে যেতে না বলবো সেখানেই যেতেই হবে। অর্থাৎ মায়েরা যদি বলেন যে বাবু এটা খাবি না, কেন খাবে না, এমনিতে হয়তো খায় না, কিন্তু বলেছে যখন তখন তো খেয়ে ফেলতেই হবে, সেরকম ব্যাপার। তো ওরা জিজ্ঞেস করল কারণ, শ্রাপিত কেন? তো ওরা বলল ওই যে ছোট্ট করে প্রথমে যে ঘটনাটা বলেছিলাম ওই মেয়েটা সম্পর্কে, ওই ঘটনাটা রতন কাকা ওদেরকে শোনালো। তো ওরা সবাই শুনে হাসতে লাগলো এবং এটা শোনার পর কী বলবো, রূপসা যে ছিল, যে একটু ওল্ড থাকলেও সে অতটা গুরুত্ব দিতে না চাইলেও আবার ধরেও ফেলে যে এটা হতেও পারে, কিন্তু রিয়া এসব মানতেই চাইলো না। তো কী আর বলবো, তো রিয়া রূপসাকে বারবার কী বলবো জ্বালাতে থাকে এবং বলে যে চল চল চল, দোলনাতে দোলার ইচ্ছে হয়েছে যে এখন চল, দুলবি চল। কিন্তু রূপসা আর যেতে চাইলো না এবং বললো যে এটাকে মেনে নিতেই পারলো যে সত্যি সত্যি হলেও হতে পারে এটা। দিয়ে ওরা সবাই খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়লো। কিন্তু ওরা খাওয়ার পর যখন ওদের মানে কারো তো ঘুম আসছে না, সারাদিন জার্নি করার পর টায়ার্ড হয়ে গেছে সবাই, মানে টায়ার্ড হয়ে গেছে কিন্তু ঘুমোতে চাইছে না কেউ, মানে এদের ঘুম আসছে না তাও এত সব কিছু জার্নি করেও। তো সবাই বিছানাতে বসে আছে এবং বসতে বসতে হঠাৎ করে রূপসা ওই ওদের ঘরে, যেহেতু ওরা ছিল দোতলাতে, তো দোতলার উপরে পেছনে জানলাটা খুলে যখন দেখলো যে দোলনাটা দুলছে, তো অদ্ভুত ব্যাপার যে বাতাসও বইছে না, কোনো কিছুই হচ্ছে না, গরমের সময় অর্থাৎ গরম মানে গ্রীষ্মকাল তখন। তো বাতাস তো একটু একটু বওয়ার কথা, কিন্তু তখন তো বাতাস টাতাস কিছুই হচ্ছে না, অকাট্টা গরম, রাতের বেলাতেও অকাট্টা গরম পড়েছে তখন। তো দোলনাটাকে দুলতে দেখে সে একটু রীতিমতো অবাক হলো, কিন্তু কোনো কিছু করার বা বোঝার কোনো উপায় নেই। তাই এই জন্য কী করলো, সব বন্ধুদের ডাকলো। তো রূপসা সব বন্ধুদের এবং রিয়াকে ডাকলো এবং দেখালো দেখ ওটা কী হচ্ছে, যে দোলনাটা দুলছে কিন্তু অথচ কোথাও কোনো কিছুই নেই, আর এত পরিমাণে দুলছে যে মনে হচ্ছে যেন কেউ বসে আছে। তো ওটা দেখার পর ওদের মধ্যে 3জন ছেলে, অর্থাৎ জয়, বিজয় আর নীরজ। সুজয় কিন্তু কোনো কিছুই বলল না, যেহেতু 4জন ছিল তো সুজয় কোনো কিছুই বললো না। সুজয় বলল মানে ওটাকে অন্য কথায় মানে ছেড়ে দিল, হয়তো বললো যে হয়তো ওখানে বাতাস বইছে তার জন্য দুলছে। তো এটা ওরা কী বলবো কথায় কথায় উড়িয়ে তো যেটা ঘুমোতে চলে গেল। তো ঘুমোচ্ছে, ঠিক তার কিছুক্ষণ পরে আমরা যার দেখি ওই দোলনাটা রীতিরীতি দুলছে এবং ওখানে একটা অদ্ভুত মূর্তি, অর্থাৎ সাদা কাপড়ে বসা মূর্তি আমরা কি দেখতে পাই এবং সে দূরেই যাচ্ছে, কোন দিকে ওদিকে তাকাচ্ছেও না এবং মনে মনে গুনগুন করছে আর গান করছে। এরকম করতে করতে পরের দিন কি বলবো আবার সেই সকাল হলো। তো প্রত্যেক দিনের মতো তো ওদের কাছে শেষ দিন ছিল, মানে আর একদিন ওদের কাছে ছিল। তো ওরা কী করলো, যেহেতু ওরা 4 দিনের ট্যুরে বেরিয়েছিল, তো রিটার্নলি কী বলবো 2 দিন তো হয়েই গেছে, তো আর 2 দিন। তো ওটা 3 দিনের মাথায় সেমভাবে ভাবলো যে একটু অন্য দিকে যাবে।
অন্যদিকে যাবে ভেবে ওরা বেরিয়ে পড়ছে ঘুরতে। তো ওরা জঙ্গলের দিকে যাবে, তো জঙ্গলের দিকে গিয়ে জঙ্গলে নানা রকম পশু পাখি এবং নানা ধরনের ফল যেগুলো ওরা কোনো দিন দেখেনি সেসব দেখলো এবং তাদের ছবি টবি তুললো। তুলে যখন সন্ধ্যা হয়ে আসে দেখলো তখন ওরা ফিরবে। তখন ওরা রাস্তা খুঁজে পাচ্ছিল না, কী আর করবে? তখন ওরা ভাবলো যে এই রাস্তা দিয়ে যাই, আর ওই রাস্তাটাই ছিল বাংলো, অর্থাৎ ওই রতন কাকার বাড়ির। তো কী বলবো আর, রতন কাকা তো ওই দিন ওদের ট্যুরিস্ট গাইড হিসাবে ওদের সঙ্গে যায়নি, কারণ রতন কাকা কি একটা কাজের জন্য অন্য কোথাও বাইরে চলে গিয়েছিল, তার জন্য কি আর বলবো, রতন কাকা ওদের ট্যুরিস্ট গাইড হিসেবে যায়নি, আর ওরা গ্রামে দিয়ে নিজেরাই ঘুরছিল। তো ওদের মধ্যে রূপসা বললো যে রতন কাকা বলেছিল জঙ্গলের রাস্তা হারিয়ে ফেললে দুটো রাস্তা আছে, তার মধ্যে যে কোনো একটা রাস্তা দিয়ে যেতে। তো সেই মতো ওরা কি আর বলবো, ওই রাস্তা দিয়ে আসছিল, দিয়ে কিন্তু ওরা ভুল রাস্তায় চলে আসে। ওটা হচ্ছিল ঘরের পিছনের রাস্তা, যেখান দিয়ে ওই দোলনাটা থাকে, ওই রাস্তা দিয়ে ওরা আসছে। আর রতন কাকা বলেছিল ওর পাশে ডান পাশের রাস্তা দিয়ে আসছে, ওরা এসছে বাম পাশের। তো ডান পাশের রাস্তা দিয়ে এলে ওরা সরাসরি বাংলাতে পৌঁছে যেত, কিন্তু ওরা যেহেতু বাম পাশের রাস্তা দিয়ে আসছিল তাই জন্য ওরা ওই রাস্তা দিয়ে আসছিল যেখান থেকে ওই দোলনাটা ছিল। সেই দোলনাকে দেখতে পেয়ে ওরা অবাক হয়ে যায়, কিন্তু ওদের মধ্যে যে রূপসা সে কিন্তু ভয়ে ওই দোলনাতে আর যেতে চাইছিল না, ভাবলো যে ওই দোলনাটার পাশে যাওয়া উচিত না। কিন্তু ওই আশ্চর্য ব্যাপার ছিল, ওই দোলনাটা অটোমেটিক্যালি শুধু দুলেই যাচ্ছে, অথচ তখনও কিছুই হচ্ছে না। তো রিয়া নিজের বদমাশি, যে বললো ব্যাচের মধ্যে যে কেউ তো একজন থাকবে যে একটু পাকচোর হবে, একটু বদমাশ হবে, তো রিয়া কোনো কিছু না বলে ওই দোলনাতে বসে পড়ে এবং দুলতে থাকে। তো তা দেখে রূপসা এবং ওদের 4 বন্ধু আরও ওরা ভয় পেয়ে যায় এবং ওরা বলে যে, "তুই কেন বসলি?" ওই রতন কাকা তো বলেছিল ওখানে বসতে না। যেহেতু রতন বাবু গাইড ছিলেন, উনি তো নেই। এবার গাইড না থাকলে যা হয় অবস্থা। তো রিয়া বলল, "কিছু হলো আমার? কিছু হলো আমার?" তো সবাই বলছে, "না কিছুই হয়নি, কিন্তু হতেও তো পারে কিছু।" এটা বলে সঙ্গে, সঙ্গে বাতাস বইতে শুরু করে এবং ওরা কিছুই বুঝতে পারে না যে হঠাৎ করে কোথা থেকে মেঘ উঠছে এবং বাতাস বইছে। এসব বুঝে ওঠার আগেই তাদের মধ্যে নীরজ আর সুজয় বলে উঠল যে এখন গ্রীষ্মকাল, যখন তখন মেঘ উঠতেই পারে, বৃষ্টি হতেই পারে। এটা বলতে না বলতেই হঠাৎ করে আকাশে মেঘ ডাকা শুরু হয়ে গেল, অর্থাৎ মেঘ ডেকে এবার বৃষ্টি শুরু, সিনেমার মতো। তো মেঘ ডেকে বৃষ্টি শুরু এবং ওরা ছুটতে ছুটতে কি আর বলবো বাংলাদেশে এসে প্রবেশ করলো। কিন্তু রিয়া যেন উঠতেই চাইছে না দোলনা থেকে, আর যেন বসে আছে, যেন মনে হচ্ছে কেউ তাকে ধরে বসে আছে। এটা একটা আশ্চর্য ব্যাপার যে রিয়া উঠতেই পারছে না, কিন্তু কোনো কথা মুখ দিয়ে বাড়াচ্ছে না, কিন্তু ওকে রূপসা হাত ধরে তুলে নিয়ে দোলনা থেকে চলে আসে এবং বাংলোতে ঢুকে যায়। সন্ধ্যাও হয়ে এসেছে এবং অলরেডি হয়েও গেছে। তো সন্ধ্যার সময় এসে সবাই ভিজে গেছে এবং পোশাক চেঞ্জ করে নিয়েছে, কিন্তু রূপসা চুপচাপ দাঁড়িয়ে আছে এবং দোলনার দিকে তাকিয়েই আছে। আই থিঙ্ক রূপসা আর হচ্ছে কী বলবো নীরজ, ওরা বলছে যে রিয়া ওই দোলনাটাতে বসার পর যেন আর উঠতেই চাইছে না, যেন একটা পাহাড় বা পর্বত যেন বসে আছে মনে হচ্ছে। নীরজ আর রূপসা একথা বলছিল, তখনই দেখে যে রিয়া একটা সাদা কাপড়, অর্থাৎ সাদা মতো একটা কি নাইটির মতো একটা ড্রেস যেগুলো বলে, ওগুলো পরে বেরিয়ে পড়েছে এবং ওটা দেখে ওরা অবাক হয়ে পড়েছে। কেন রিয়া যেহেতু আধুনিক, সবসময় স্যুট জামা প্যান্ট এসব পরে থাকে, সে হঠাৎ পরেছে আজ জামা, এটা একটা ভাবা তাও আবার সাদা, আর সাদা তো পছন্দই নয় রিয়ার। তো এটা জানার পর রূপসা বলে, "এগুলো কী পরেছিস?" তখন রিয়া কোনো কিছুই বলছে না, দিয়ে বলছে, "চল আমরা ঘুমিয়ে পড়ি।" তো রূপসা নীরজকে চুপি, চুপি বলছে, যেহেতু রূপসা নীরজের মধ্যে একটু চক্কর চলে, আর কি আর বলবো, গুলু চলে। তো বলল যে রিয়া যখন থেকে দোলনায় বসেছে তখন থেকে ওর হাবভাব বদলে গেছে। না, তখন দেখলাম ভিজে কাপড়ে দাঁড়িয়ে ছিল, যেতে চাইছিল না। তখনও জোর করে ওকে পোশাক বদলানোর জন্য পাঠাতে হলো। তারপরে সাদা পড়েছে, তারপরে বেশি কোনো কথা বলছে না। যে সবসময় ভড় বড়বড় করেই চলে, সে আজ আজকে কোনো কথাই বলছে না। তো এটা একটা সত্যি একটা ভাববার বিষয় যে, যে বেশি সবসময় কথা টথা বলে থাকে সে আজ কিছুই করছে না।
এসব ওরা ভাবতে ভাবতে ওরা ঘুমিয়ে পড়ে এবং মাঝরাতে নীরজ একটা স্বপ্ন দেখে। কী স্বপ্ন? দেখে যে কেউ যেন তাকে ধরে রেখেছে। কে ধরে রেখেছে সে বুঝে উঠতেই পারছে না, কিন্তু তাকে মনে হচ্ছে যেন কেউ তাকে জাঁকড়ে ধরে আছে এবং এমন ধরে আছে যেন মনে হবে তাকে তার দম টম সব আটকে যাচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস সব আটকে যাচ্ছে এবং ধরে রাখতে রাখতে এমন জাগতে শুরু করে দিয়েছে যার ফলে সে ফেটে মারা যাচ্ছে। এমনটা স্বপ্ন দেখে ও হঠাৎ করে তার চোখ ভেঙে যায় এবং যেহেতু তার পুরো শরীর ঘেমে গেছে এমন একটা স্বপ্ন দেখে উঠেছে এবং সে ঘামাতে উঠে পড়েছে, দেখে যে বাকি সবাই ঘুমিয়ে আছে কিন্তু রিয়া তার বিছানাতে নেই। আর ওই বাংলোর পিছনে সেই জানলা দিয়ে বাতাস ভিতরে ঢুকছে আর ওই জানলাটা সবসময় বন্ধই থাকে, কিন্তু তখন রাত্রে খোলা দেখে সবাই অবাক আর ওখান দিয়ে বাতাস আসছে খুবই ঠান্ডা শীতল। তো ওই জানলাটা বন্ধ করতে গিয়ে দেখে যে দোলনাতে কে যেন একটা দুলছে, কে যেন একটা বসে আছে। এটা ঠিক করে দেখার জন্য সে যখন ঝুঁকে ভালো করে দেখলো, স্পষ্ট অতটাও হলো না কিন্তু দেখতে পেল যে একটা মেয়ে ওই দোলনাতে দুলছে। তো কিছুক্ষণ ও খুঁটিয়ে নুটিয়ে ঠিক মতো দেখার পর দেখতে পেল ও রিয়া আর কেউ নয়, কারণ রিয়াই তো এই ধরনের জামা পরেছিল, সাদা রঙের জামা। তো ও শিওর হওয়ার জন্য যে রিয়াই ওখানে গেছে, হয়তো বিছানা নেই, ওখানে চলে গেছে দুলতে, রূপসাকে বলে আর ওখানে নিজেই চলে গেছে। তো এটাও লক্ষ্য করার জন্য ওখানে যাচ্ছে। তো এখন একটা কথা বলি গাইস, এখন এই গল্পটা বলতে কি বলবো, সত্যি আমার ছাতি কাঁপছে। 12:45 বুঝেছি গল্প শোনাতে, এখন বেজে গেছে পুরো কি বলবো 1টা বেজে গেছে। মাঝখানে আমি অনেকবার ড্রপ নিয়েছি তার জন্য এরকম, কিন্তু ভাবো তোমাদের সাথে যদি এরকমটা হয়, হঠাৎ করে রাত্রের অন্ধকারে তোমরা চাচ্ছ তোমার বান্ধবীর কাছে আর যে দোলনাতে দুলছে এরকম, তো তোমার কীরকম রিয়াকশানটা হবে তুমি ভাবো। আমার তো রিয়েলি ছাতি কাঁপতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি গল্পে অর্থাৎ কাহিনীতে আসি। তো ও ওই যেখান দিয়ে যাচ্ছে, যেহেতু বাংলো থেকে কিছুটা দূরে, অর্থাৎ গাছটাকে একটু দূর থেকে দেখলে স্পষ্ট বোঝা যায় আর কি। তখন চাঁদের আলো পড়ে গেছে, অর্থাৎ বৃষ্টির মেঘ হচ্ছে সরে গেছে, কিন্তু গ্রামের রাস্তা তো কাদা চ্যাটচ্যাট, কিন্তু অতটাও বৃষ্টি হয়নি। ও ওখানে চলছে, শুধু ভাবছি যে এত ঠান্ডা তার মধ্যেও রিয়া দোলাতে দুলছে। ও পাশে গিয়ে দেখে কিন্তু রিয়া সেই রিয়া নেই আর, কারণ পুরো ওর ভুলিয়া বদলে গেছে। ও যে রিয়া সবসময় নিজের চুল বেঁধে রাখে অথবা খোপা করে রাখে, সেই রিয়া চুল ছেড়ে ফেলেছে আর এবং গোটা মুখ টুকের উপর পড়ে আছে এবং ওর হাতগুলো যেন হচ্ছে একদম সাদা হয়ে গেছে এবং পুরো শরীরটাকে যেন দেখলে মনে হয় কোনো মৃত শরীর বা কোনো অশরীরী শরীর এরকম। তো এরকম অবস্থায় গা ছমছমে গলা নিয়ে ভারী স্বরে বলে উঠল নীরজ যে, রিয়া তুই এখানে কী করছিস? রূপসাকে তো বেশ বলি যে দোলনা সোহাগী, দোলনায় বসে থাকে রাজরানী, আজ নিজে কী বলছিস এখন রাত্রিবেলা এসে দোলনায় দুলছিস, এক্ষুনি চল। কিন্তু রিয়া আমাদের ভদ্র মেয়ের মতো বসেই আছে, কোনো কথাই বলছে না। এত সব কিছু হওয়ার পর জোর জান্তি করতেই থাকে, বলে আরে চল এখানে নয় তুই কী করবি, কিন্তু আমাদের রিয়া কোনো কথা বলার মেয়ে নয়, চুপচাপই বসে আছে। তো রিয়ার কোনো উত্তর না পেয়ে নীরজ যখন রিয়ার কাঁধে হাত দেয় পিছন থেকে, তো হঠাৎ করে রিয়ার মাথা উল্টো দিকে ঘুরে যায় এবং রিয়ার সেই চেহারা দেখে আমাদের নীরজ বাবু তো অবাক, দেখে যে তাদের বন্ধুর এই কী অবস্থা। তো এটা দেখার পর কোনো কিছু বলে ওঠার আগেই রিয়া সঙ্গে সঙ্গে নীরজকে ওখানেই মেরে ফেলে এবং খুব ভয়ঙ্কর হিংস্র জন্তু জানোয়ারের মতো চোখ এবং হাতে নখ টক নিয়ে যেন মনে হচ্ছে চলেইছে সেই বাংলোর দিকে এবং এক লাফ দিয়ে যেন মনে হচ্ছে সেই বাংলোর একদম ছাদের মাথায় উঠে পড়েছে এবং উঠে পড়েই কী বলবো, যেহেতু এই আমাদের দোলনার পেতনি, যার ক্ষোভ শুধু ছেলেদের উপরে কোনো মেয়ের নয়, তাই জন্য রূপসাকে রেখে বাদবাকি ওই সবগুলো ছেলেকে
এক নিমেষের মধ্যে সবগুলোকে মেরে ফেলে এবং এর ঘুণাক্ষরও টের পায়নি আমাদের রূপসা। তো ওদেরকে মেরে চলে যায়, নিষ্পাপ এমনভাবে মারে যে দেখলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। কী আর বলবো, এমনভাবে ওদেরকে মেরেছে যে দেখার পর তোমাদেরই চোখে ফেলে, এবং সকালে উঠে আমাদের রূপসা দেখে অবাক হয়ে যায়, কী হয়েছে, কীভাবে হলো সে কিছুই জানে, এবং তাদের বান্ধবীকেও সে খুঁজে পাচ্ছে না, এবং হতাশায় কান্নায় ভেঙে পড়ে আমাদের রূপসা। এবং এই কাহিনীটি এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো তোমরা অবশ্যই এটা কমেন্টে বলে জানাবে অবশ্যই, এবং লাইক করে দিবে চ্যানেলটিকে।